থেকেই যুদ্ধ, ৭৫ বছর ধরে যুদ্ধ এবং আজও যুদ্ধ। কিন্তু আজ একটা প্রশ্ন উঠছে, যেটা আগে কেউ এত জোরে জিজ্ঞেস করেনি। ইসরায়েল কি টিকে থাকবে? নাকি হাজার বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো লেখা হয়েছিল সেগুলো সত্য হতে চলেছে? বাইবেলের ভবিষ্যৎবাণী, কোরআনের ইঙ্গিত, ইহুদি তালমুদের সতর্কবার্তা এবং গ্রহের সেই বিশেষ সংযোগ যেটা ইতিহাসে যতবার এসেছে মধ্যপ্রাচ্যের রক্তে ভেসে গেছে। আজ আমরা সেই সত্য উন্মোচন করব। আপনি দেখছেন দ্য টাইম রাকল। তো ইসরায়েলের জন্ম এবং অভিশাপ। ১৯৪৮ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টে ৬০ লাখ ইহুদি হত্যার পর পৃথিবীর বিবেক নাড়া খেয়েছিল। জাতিসংঘ সিদ্ধান্ত নিল ইহুদিদের একটা নিজস্ব রাষ্ট্র দিতে হবে ফিলিস্তিনের ভূমিতে। কিন্তু এই সিদ্ধান্তের সাথে একটা প্রশ্ন আসে, যে ভূমিতে তখন বাস করছিল ১২ লাখ ফিলিস্তিনি, তাদের কথা কে ভাবল? ইসরায়েল জন্ম নিল এবং একই সাথে জন্ম নিল নাকবা, আরবি শব্দ মানে বিপর্যয়। ৭ লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হলো। ৫০০-এর বেশি ফিলিস্তিনি গ্রাম মুছে গেল মানচিত্র থেকে। সেই বিপর্যয়ের ক্ষত আজও শোকায়নি এবং সেই ক্ষত থেকেই জন্ম নিয়েছে ৭৫ বছরের অবিরাম সংঘর্ষ। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন সেদিন বলেছিলেন, আমরা এসেছি, আমরা থাকব। কিন্তু আরব বিশ্ব বলেছিল এই রাষ্ট্র টিকবে না। ৭৫ বছর পরে সেই বিতর্ক এখনো চলছে। তো হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণী এখন আসুন সেই জায়গায় যেখানে দ্য টাইম অরাকল সবচেয়ে বেশি কাজ করে। ভবিষ্যৎবাণী ৩টি মহান ধর্মগ্রন্থে ইসরায়েলের এবং জেরুজালেমের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত লেখা আছে। ইহুদি তালমুদের ভবিষ্যৎবাণী। তালমুদে বলা আছে ইহুদি জাতি তাদের ভূমিতে ফিরবে, কিন্তু ফেরার পরেও তারা শান্তি পাবে না। চারিদিক থেকে শত্রু আসবে এবং সবচেয়ে বড় পরীক্ষা আসবে। যখন মনে হবে সব শেষ, ঠিক সেই মুহূর্তে ঐশ্বরিক হস্তক্ষেপ হবে। বাইবেলের বুক অব এই গ্রন্থে আছে গড অ্যান্ড মাঙ্গব, যুদ্ধের ভবিষ্যৎবাণী, একটা বিশাল উত্তরের শক্তি অনেক দেশকে নিয়ে ইসরায়েলে আক্রমণ করবে। খ্রিস্টান ধর্মতাত্ত্বিকরা বলছেন এই উত্তরের শক্তি হলো রাশিয়া এবং সেই যুদ্ধের আগে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরবে শত্রুরা। আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকান। উত্তরে হিজবুল্লাহ লেবানন থেকে, পূর্বে ইরান এবং তার প্রক্সি বাহিনী, দক্ষিণে হামাস গাজা থেকে, আর পশ্চিমে আন্তর্জাতিক চাপ। এটা কি সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন? কোরআনের ইঙ্গিত কি? সূরা বনি ইসরায়েলে আল্লাহ বলেছেন ইহুদিরা পৃথিবীতে ২ বার বড় বিপর্যয় ঘটাবে এবং ২ বারই তারা শাস্তি পাবে। অনেক ইসলামী পণ্ডিত বলছেন প্রথম বিপর্যয় ছিল প্রাচীনকালে, দ্বিতীয় বিপর্যয় চলছে এখন ফিলিস্তিনে, গাজায়, এবং এই দ্বিতীয় বিপর্যয়ে পরিণতি কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অক্টোবর ৭ এবং পৃথিবী বদলে যাওয়ার দিন ২০২৩ সালের ৭ই অক্টোবর, একটা তারিখ যেটা ইতিহাস কখনো ভুলবে না। হামাস ইসরায়েলে যে আক্রমণ করলো সেটা ছিল ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধের পর ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় আঘাত। ১২০০ ইসরায়েলি নিহত, ২৫০ জনকে জিম্মি করা হলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যাকে বলা হয় পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা, তারা কিছুই জানতো না। এটা এটা শুধু একটা সামরিক ব্যর্থতা নয়, এটা ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তির ভাঙন। এবং ইসরায়েলের প্রতিক্রিয়া কি? গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা ইতিহাসে প্রথমবার কোনো পশ্চিমা মিত্র দেশের নেতার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা দিল। পৃথিবী বদলে যাচ্ছে। ইরানের হুমকি এবং পারমাণবিক বিপদ। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় একটাই, ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছিলেন ইসরায়েল ২৫ বছরের মধ্যে থাকবে না। এই কথাটা তিনি বলেছিলেন ২০১৫ সালে। আর ইসরায়েল এবং আমেরিকার সাহায্যে ২০২৬ সালে এসে আলী খামেনিকে হত্যা করেছে। ২০২৫ সালের ২৫ বছরের অর্ধেক পেরিয়ে গেছে, কিন্তু ইরানের কাছে কি সেই শক্তি আজও আছে? পারমাণবিক অস্ত্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলছে ইরান এখন ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারছে।
পারমাণবিক বোমার জন্য দরকার 90%, মানে ইরান সেই সীমা থেকে মাত্র কয়েক মাস দূরে। ইসরায়েলের কাছে নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে অনুমান করা হয় 90 থেকে 400টি। ইসরায়েল কখনো স্বীকার করেনি, কখনো অস্বীকারও করেনি। এই নীতিকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি। কিন্তু যদি ইরান পারমাণবিক অস্ত্র পায়, তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে এবং সেই পরিস্থিতিতে যে কোনো একটা ভুল সিদ্ধান্ত কোটি মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। তো আমেরিকার সমর্থন কি কমছে? ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি আমেরিকার সমর্থন। গত ৭৫ বছরে আমেরিকা ইসরায়েলকে দিয়েছে $৩০০ বিলিয়নেরও বেশি সাহায্য। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যতবার প্রস্তাব এসেছে আমেরিকা ভেটো দিয়েছে, ৪৫ বারেরও বেশি। কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। গ্যালাপে জরিপ বলছে ১৮ থেকে ৩৪ বছর বয়সী আমেরিকানদের মধ্যে গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি ইসরায়েলের চেয়ে বেশি। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ হয়েছে। হার্ভার্ড, কলম্বিয়া, MIT এই বিশ্ববিদ্যালয়গুলো ছিল কখনো ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকদের আঁতুড়ঘর। আজ সেখানে স্লোগান উঠছে ফ্রি প্যালেস্টাইন। আমেরিকার রাজনৈতিক সমর্থন এখনো আছে, কিন্তু সামাজিক সমর্থন বদলাচ্ছে এবং গণতান্ত্রিক দেশে সামাজিক সমর্থন বদলালে একটি রাজনৈতিক সমর্থনও বদলায়। তো গ্রহের সংকেত এবং ২০২৭ সালের বিপদ কি রয়েছে? এবার আসুন গ্রহের ভাষায় আমরা বুঝি। মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলো দেখুন। ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধ, মঙ্গল ছিল অত্যন্ত সক্রিয়। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধ, মঙ্গল এবং রাহুর বিপজ্জনক সংযোগ। ১৯৭৩ ইয়ম কিপুর যুদ্ধ, শনি এবং মঙ্গলের সংঘর্ষ। ২০২৩ অক্টোবর ৭, মঙ্গল বৃশ্চিক রাশিতে। ২০২৬ সালের মার্চ মাস নাগাদ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তো বর্তমান পরিস্থিতির একটা সংক্ষিপ্ত তালিকা যদি আমি দেই, এখন সরাসরি সংঘাত চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু, তেল স্থাপনা, এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তো ইরানও বসে নেই, তারা ইসরায়েলের মূল শহরগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুটেছে। হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে। লেবানন ও সিরিয়া সীমান্তেও তীব্র লড়াই চলছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান একে তাদের অস্তিত্ব লড়াইয়ের হিসাব দেখছে। এবং ২০২৭ সাল মঙ্গল মহাদশার সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে। রাহুর সাথে মঙ্গলের সংযোগ এবং শনির সাড়ে সাতি মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে কঠিন অবস্থান। জ্যোতিষ বিশ্লেষকরা বলছেন ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে এমন একটা সংঘর্ষ হতে পারে যেটা ১৯৪৮ সালের পর সবচেয়ে বড়, এবং সেই সংঘর্ষে শুধু ইসরায়েল এবং ফিলিস্তিনি নয়, ইরান, লেবানন, সিরিয়া এবং হয়তো রাশিয়া সবাই জড়িয়ে পড়বে। এটাই কি সেই গড অ্যান্ড ম্যাঙ্গক যুদ্ধ? ইতিহাস এখনো উত্তর দেয়নি। তো ইসরায়েল কি সত্যিই টিকে থাকবে? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কিন্তু ইতিহাস কিছু সত্য বলে। ইসরায়েলের এর আগেও ধ্বংসের মুখে পড়েছে। ১৯৪৮ সালে ৫টি আরব দেশ একসাথে আক্রমণ করেছিল, ইসরায়েল টিকে গেছে। ১৯৬৭ সালে ৩ দিক থেকে আক্রমণ এসেছিল, মাত্র ৬ দিনে ইসরায়েল জিতে গেছে। ১৯৭৩ সালে অতর্কিত আক্রমণে ইসরায়েল প্রায় হেরে যাচ্ছিল, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, কারণ এবার শত্রু শুধু বাহিরে নয়, ইসরায়েলের ভেতরেও সংকট। নেতানিয়াহু বিরুদ্ধে দুর্নীতির মামলা, জিম্মিদের পরিবারের বিক্ষোভ, অতি ডানপন্থী সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ ইসরায়েলি রাস্তায় নামা। একটা দেশ বাইরের শত্রু সামলাতে পারে, কিন্তু একই সাথে বাইরের শত্রু এবং ভেতরের বিভাজন, এই দুটো একসাথে সামলানো অনেক কঠিন। রোমান সাম্রাজ্য বাইরের আক্রমণে ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছিল ভেতরের পচনে। তো হাজার বছর আগে লেখা ভবিষ্যৎবাণীগুলো আজ একটু একটু করে বাস্তবে রূপ নিচ্ছে। ইসরায়েল চারদিক থেকে ঘেরাও, ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ, আমেরিকার ক্রমশ পরিবর্তন হতে থাকা অবস্থান এবং গ্রহের সেই বিপজ্জনক সংযোগ, যেটা ২০২৭ সালের দিকে ইঙ্গিত করছে। ইসরায়েল ধ্বংস হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু একটা কথা জানি, মধ্যপ্রাচ্যে
এখন যা ঘটছে সেটা শুধু একটা আঞ্চলিক সংঘর্ষ নয়, এটা পৃথিবীর সভ্যতার সবচেয়ে পুরনো লড়াই, বিশ্বাসের লড়াই, ভূমির লড়াই, পরিচয়ের লড়াই, এবং এই লড়াই পৃথিবীর বাকি সব দেশকেও একদিন না একদিন একটা পক্ষ বেছে নিতে বাধ্য করবে। সেই দিন কি খুব দূরে? গ্রহ বলছে না। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। পরের ভিডিওতে আমরা দেখব এই যুদ্ধে বাংলাদেশ কোন অবস্থানে আছে এবং মুসলিম বিশ্বের নীরবতার পেছনে কোন গোপন অর্থনৈতিক চুক্তি কাজ করছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন ইসরায়েল টিকে থাকবে, এবং অবশ্যই আপনার মতামত জানাবেন।